রিজভী প্রথমবারের মতো হাত ধরে বলল, ডিভোর্স পেপারে সাইন না করলে কি নয়? মেঘা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রিজভীর দিকে। বিগত কয়েক মাস ধরে সে অমানবিক অত্যাচার করেছে মেঘার ওপর, শুধুমাত্র ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য। আর আজ সেই বলছে সাইন না করতে। মেঘা বিগলিত হয়ে পড়ল না, বরঞ্চ অতি শীতল কণ্ঠে জানতে চাইল, তার কারণ? আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া উচিত। সেটা আজই কেন মনে হচ্ছে রিজভী? এতদিন কেন নয়? কোর্ট থেকে এখন নোটিশ এসে পড়েছে। আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। শেষবারের মতো আমায় ক্ষমা করো। আমরা একসাথে থাকতে চাই, আবার আগের মতো। মেঘা রিজভীকে ভালোবাসে, প্রচন্ড রকম ভালোবাসে। বিয়ের আগে রিজভীও কম ভালোবাসতো না। মেঘার বাবা মা কোনোভাবেই রাজি ছিল না মেয়েকে রিজভীর সাথে বিয়ে দেওয়ার জন্য। তখনও দুজনের মাঝে কোনো সম্পর্ক ছিল না, মনে মনে পছন্দ করত তারা। রিজভী যখন ভালোবাসার কথা জানায়, মেঘা তখন বলেছিল, আমি কোনো রিলেশনে যেতে পারবো না। আপনি যদি আমায় সত্যিই ভালোবেসে থাকেন তাহলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান, আর নয়তো কখনো আমার সামনে আসবেন না। রিজভী রাজি হয়েছিল। সে ছিল তখনও বেকার। মেঘার পরিবার রাজি হবে কি? রিজভীর পরিবারই রাজি ছিল না। ছেলের পাগলামির কাছে হার মেনে ওনারা রাজি হয়। মেঘার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মেঘার বাবা মা ভাই কেউই রাজি ছিল না। রিজভীর পাগলামির কাছে হার মানতে বাধ্য হয় মেঘাও। শান্তশিষ্ট স্বভাবের মেঘা লাজ লজ্জার মাথাকে জানিয়ে দিয়েছিল, বিয়ে করতে হলে সে রিজভীকেই করবে। বড্ড আদরের মেয়ে ছিল সে। মেঘার পরিবারও রাজি হয়। অনেক চড়াই উতরাইয়ের পর দুজন এক হয়। বিয়ের পরপরই রিজভী ছোটখাটো একটা চাকরি পেয়ে গিয়েছিল। এর পরের বছরে বেশ ভালো মানের একটা চাকরি হয়ে যায়। আর আজ বিয়ের 3 বছর চলছে। অন্যদিকে রিজভীর মাঝেও পরিবর্তন এসেছে, মাস সাতেক হবে। মেঘা পুরনো কথা স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস নিল। উকিল তাকিয়ে আছেন ওদের দিকে। ডিভোর্সের কথা দুই পরিবারের এখনো কেউ জানে না। রিজভীর মা আর ছোট ভাই ছাড়া এখন আর কেউ নেই। চিন্তিত মেঘাকে দেখে উকিল পরামর্শ দিলেন আরেকটা সুযোগ দেওয়ার জন্য। সংসার ভাঙার যন্ত্রণা বড্ড ভয়াবহ। মেঘা রাজি হয়ে যায়। সে আবারও রিজভীর সাথে বাড়িতে ফিরে আসে, নিজের সাজানো সংসারে। মেঘাকে বিছানার ওপর বসিয়ে রিজভী বসে ফ্লোরে। মেঘার কোলের ওপর মাথা রেখে দুহাতে কোমর জড়িয়ে ধরে বলল, আমায় কখনো ছেড়ে যাবে না তো মেঘা? মেঘা নিরুত্তর। রিজভী আবার বলল, বিশ্বাস করো, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। মাঝখানে যে আমার কি হয়েছিল, মোহে আটকে গিয়েছিলাম আমি। আর এখন নিজের ভুলটাও বুঝতে পারছি। তুমি আমার জীবনে থাকবে না, এটা ভাবতেই আমার দম আটকে আসে। মেঘা কেঁদে ফেলে। এতদিন আল্লাহর কাছে সে এটাই তো চেয়েছিল, রিজভী পরিবর্তন হয়ে আবারও ফিরে আসুক। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করে না, মেঘাকেও করেননি। ফুফিয়ে ফুফিয়ে কান্নার শব্দ শুনে রিজভী মাথা তুলে তাকায় মেঘার দিকে। দুহাতে মেঘার চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি, তুমি কাঁদছো কেন? তোমায় আর কখনো কাঁদতে দেব না। সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতে মেঘার কান্নার দমক আরো বেড়ে যায়। সে আষ্টে পৃষ্ঠে আরো শক্ত করে রিজভীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, তোমায় ছাড়া আমি নিজেও ভালো থাকতে পারতাম না রিজভী। নিজের চেয়েও বেশি যে আমি তোমায় ভালোবাসি। রিজভী আদুরে হাতে মেঘার চুলে হাত বুলালো। তারপর মেঘাকে ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে এক এক করে শার্টের বোতাম খুলতে থাকে। মেঘা তখনও ফুফাচ্ছিল। রিজভী এগিয়ে যায় মেঘার দিকে। দুজনের মাঝে এখন কিছুটা মাত্র দূরত্ব। নিঃশ্বাস ভারী হয়ে আসে দুজনেরই। মেঘা বাধা দেয় না রিজভীকে। রিজভী কানের কাছে ফিসফিস করে বলল, বাবা কবে হব আমি মেঘা? মেঘা লজ্জায় জবাব দিতে পারেনি। মুখ লুকিয়েছে রিজভীর বুকে। 3টা মাস মেঘার অতি সুখে কাটে। রিজভীর এতদিনের অপমান, অত্যাচার, সব সে তার ভালোবাসা দিয়ে মেঘাকে ভুলিয়ে দিয়েছে। সময়টা এখন ঠিক আগের মতো মনে হয়। বিয়ের পর প্রথম প্রথম যেরকম অনুভূতি হতো ঠিক সেরকম। রিজভীর মা রেহানা বেগমও ছেলে আর বউয়ের খুশি দেখে বেজায় খুশি। ঘরের মধ্যে এতদিন কোলাহল দেখে তিনি গুমড়ে গুমড়ে কাঁদতেন। ছেলে তার কোনো কথাই শুনতো না।
রিজভী অফিসে চলে যাওয়ার পর চিন্তিত মুখে বসেছিল মেঘা। রেহেনা বেগম মেঘাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? শাশুড়িকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো মেঘা। বসা জায়গা করে দিয়ে বলল, বসুন মা। তিনি বসলেন। মেঘার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, রিজভী কি আবারও তোকে কিছু বলেছে? না মা, এখন রিজভী অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ না, কয়েক মাস ধরে পিরিয়ড হচ্ছে না, তাই চিন্তা হচ্ছে। রেহানা বেগমের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। তাকে কিছুটা উচ্ছ্বসিত দেখায়। তিনি মেঘাকে শান্ত করে বললেন, একবার ডাক্তারের কাছে যা, পরীক্ষা করে দেখ। শাশুড়িকে বোঝাতে চাচ্ছে সেটা মেঘা বুঝতে পেরে কিছুটা লজ্জাও পেল। শাশুড়ির প্ল্যান মোতাবেক রিজবিকে কিছু না জানিয়ে বান্ধবী মাহবুবাকে নিয়ে সে ডাক্তারের কাছে যায়। রিপোর্ট দেবে পরের দিন। রিজবিকে সে এই বিষয়ে এখনই কিছু জানালো না। রাতে বাড়ি ফেরার পথে পকেটে করে বেলি ফুলের মালা নিয়ে আসে রিজবি। ডিনারের পর সব কাজ শেষ করে মেঘা যখন ঘরে আসে, তখন হ্যাঁচকা টানে তাকে বুকের কাছে নিয়ে আসলো। পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রাতেও তুমি এত ব্যস্ত থাকো? কোথায় এত ব্যস্ত দেখলে? টেবিল গোছালাম, খাবারগুলো ফ্রিজে রাখলাম, আর কয়েকটা এঁটো থালা বাসন ছিল সেগুলোই ধুলাম। এগুলো কি কম নাকি? কত বলি একটা কাজের লোক রাখি, তুমি তো শোনোই না। রাতুল তো হোস্টেলেই থাকে, মাত্র 3 জনের সংসার, এর জন্য আবার কাজের লোক লাগবে নাকি? আমার সংসার আমি সামলাতে পারবো। আমি জানি ম্যাম, আপনি যে পারবেন, কিন্তু এই যে কাজ করতে গিয়ে আমায় যে সময় দিচ্ছেন না। তুমি যে সারাদিন অফিসে থাকো, আমি কি কিছু বলি? তোমার সঙ্গে কথায় পারবো না, মাফ চাই। এখন চোখ বন্ধ করো তো। কেন? আগে তো করো। মেঘা চোখ বন্ধ করার পর বেলি ফুলের মালা সামনে রেখে বলল, এবার তাকাও। মেঘা ফুল দেখে খুশি হয়ে গেল। মিষ্টি করে হেসে বলল, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? তবে আর কি? ভালোবাসা চাই। ভালো তো বাসি, মুখে বললে তো হবে না, আমার তো প্র্যাকটিক্যালি চাই। কথা বলতে বলতে রিজভী মেঘাকে সুরসুরি দিতে থাকে, আর মেঘা খিলখিল শব্দ করে হেসে ওঠে। দুজনের ভালোবাসাময় রাত্রি কাটার পর আরো একটা সুন্দর সকাল দেখার সৌভাগ্য হয় মেঘার। সে গোসল করে ফজরের নামাজ আদায় করে নিল। সকালের নাস্তা একাই বানায় সে। আগে শাশুড়িও সাহায্য করার জন্য উঠত, কিন্তু মেঘার কড়া নিষেধ আছে, তাই রেহেনা বেগম এখন শুধু নামাজ পড়ে শুয়ে থাকেন। রিজভী 7টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল। 10টার দিকে মেঘাও হাসপাতালে যায় রিপোর্ট আনার জন্য। রিপোর্ট দেখে তার চোখ ছলছল করে ওঠে। আনন্দের অশ্রু তার চোখে। রিপোর্ট পজিটিভ। মাহবুবা মেঘাকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশনস দোস্ত। মেঘাও মাহবুবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ দোস্ত। ভাইয়াকে এবার খবরটা দে। ভাবছি ওর অফিসে গিয়েই দেই। এটা ভালো আইডিয়া। তুই কি একা যেতে পারবি? কেন? আসলে আমার শাশুড়ি কিছুটা অসুস্থ, বেশি দেরি করলে বুঝিসই তো। তার মধ্যে ভাইয়াকে এত বড় সুখবর দিবি, তোদের আলাদা একটা স্পেস প্রয়োজন। মাহবুবা দুষ্টু কথার ইঙ্গিত বুঝতে পারে মেঘা। কাঁধে চাপড় দিয়ে বলল, তুই আর ভালো হবি না। মাহবুবা হাসল। এরপর সে চলে গেল তার বাড়ির দিকে, আর মেঘা গেল রিজবির অফিসে। তবে রিজবি অফিসে ছিল না। কোথায় গেছে জিজ্ঞেস করলে পিয়ে জানায়, রিজবি কিছুটা অসুস্থ বোধ করায় কোয়ার্টারে গিয়ে রেস্ট নিচ্ছে। ধন্যবাদ জানিয়ে মেঘাও ফিরে আসে। অফিস থেকে কোয়ার্টার দিলেও সেখানে ওরা কেউ থাকে না। মাঝে মাঝে মেঘাকে নিয়ে এসে 2-1 দিন থেকে যেত শুধু। কোয়ার্টারে গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে লক করা। নক করতে যাবে তখন ভেতর থেকে চাপা শব্দ ভেসে আসে। সে আর নক করলো না, জানালার কাছে গেল। জানালাটা একটু ফাঁকা ছিল। সে ওইখানেই দাঁড়িয়ে পর্দাটা সরায়। সঙ্গে সঙ্গে তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। রিজবি অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট অবস্থায়। চোখ ফেটে পানি আসছে মেঘার। সে কিছুতেই অন্য মেয়ের সাথে রিজবিকে সহ্য করতে পারছে না। কাল রাতে একইভাবে রিজবি মেঘাকেও ভালোবাসা প্রদান করেছে, আর আজ সে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। শরতে যেই সুখময় ফুলের কলি কেবল ফুটতে শুরু করেছিল মেঘার ভেতর, সেই ফুলকলি অবস্থাতেই মারা গিয়েছে। সে যে কিভাবে কোয়ার্টার থেকে বাড়ি ফিরেছে সে নিজেও জানে না। বাসায় এসে ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো মুখে পানি ছিটা দিয়েছে। পুরো শরীর তার ভিজে গেছে পানিতে। হাত পা ক্রমান্বয়ে কাঁপছে শুধু।
প্যানিক করছে একটু পরপর। কল ছেড়ে সে নিচেই বসে পড়েছে। রিজবি বাড়িতে ফিরল সন্ধ্যার সময়। হাতে তার বেলি ফুলের মালা। মেঘা শুয়েছিল লাইট বন্ধ করে। রিজবির পায়ের শব্দ সে চেনে। বুকের ভেতর আবারও সে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। চোখ থেকে পানি পড়ছে অনবরত। রুমের লাইট জ্বালিয়ে রিজবি কাছে গেল মেঘার। খাটের ওপর বসে মেঘার গায়ে হাত রেখে ডাকলো, ঘুমিয়েছ মেঘ? মেঘা জবাব দিল না। রিজবি এবার মেঘার হাত ধরে টেনে ওর দিকে ঘোরালো। কান্না করে মেঘার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। রিজবি আতঙ্কিত কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? কাঁদছ কেন এভাবে? মেঘা অঝরে কাঁদছে তখনও। ঘেন্না লাগছে রিজবিকে দেখে। এত অভিনয় আর সে সহ্য করতে পারছে না। রিজবি ওকে ধরে উঠিয়ে বসালো। গালে দুহাত রেখে বলল, বলো না আমায়, তোমার কি হয়েছে জান? মেঘার দুঃখগুলো ক্রমশ রাগে পরিণত হলো। সে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সজোরে থাপ্পড় বসালো রিজবির গালে। রিজবি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেঘার দিকে। মেঘা হিসকে তুলে কাঁদছে। রিজবি কিছু বলার পূর্বেই মেঘার ফোনটা বেজে উঠল। মাহবুবার কল এসেছে। মেঘা কোনো রেসপন্স দেখালো না। রিজবি কি মনে করে যেন ফোন রিসিভ করলো। ওপাশ থেকে মাহবুবার ঝলমলে কণ্ঠস্বর ভেসে এলো, কিরে মেঘু, ফোন ধরিস না কেন? ভাইয়াকে খবরটা দিয়েছিস? আমি রিজবি। ও ভাইয়া, মেঘা কোথায়? ওকে সে কখন থেকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ধরছেই না। নাকি আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে? রিজবি চতুরতার সহিত বলল, মেঘা ঘুমিয়েছিল। কিসের খবরের কথা বলছিলে তুমি? সে কি, মেঘা বলেনি আপনাকে? না তো। তাহলে আমি আর কিছু না বলি, ওই আপনাকে সুখবরটা দেবে। মাহবুবা, কল কেটো না। মেঘা আমার সাথে রাগ করে বসে আছে। কি হয়েছে কিছুই বলছে না। তুমি কি কিছু জানো? মাহবুবা বেশ অবাক হলো। এমন খুশির সময় মেঘার রাগ করার কারণ কি থাকতে পারে? নাকি সারপ্রাইজ দেবে বলে রাগের অভিনয় করছে? মেয়েটা এমন কেন? ফোনও ধরেনি, কিছু বলেও নি। এখন সে কি করবে? সত্যটা বললে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। কি হলো বলো? রিজবি ফের তাড়া দিল। মেঘা এবার রিজবির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। দুহাতে চোখের পানি মুছে জানতে চাইল, কেন ঠকালে আমায়? রিজবি হতবিহ্বল হয়ে বলল, ঠকিয়েছি মানে? কি বলছো এসব? আল্লাহ দোহাই লাগে রিজবি, আর অভিনয় করো না আমার সাথে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মেঘা এবার রিজবির শার্টের কলার চেপে ধরে বলল, অন্য মেয়ের সাথে যখন তোমার সম্পর্ক আছে, তাহলে কেন আমায় ডিভোর্স দিতে নিষেধ করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। শার্টের কলার থেকে মেঘার হাত সরিয়ে বলল রিজবি। মেঘা এবার অতি কষ্টে উদ্ভ্রান্তের মতো হাসতে হাসতে বলল, তাই? তাই বুঝি। কোয়ার্টারে আজ কার সাথে ইন্টিমেট হয়েছিলে? রিজবির মুখের রং পাল্টে গিয়েছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো। মেঘাও বিছানার থেকে নেমে বলল, কি হলো, মুখ লুকাচ্ছ কেন এখন? রিজবি থতমত খেয়ে বলল, কি যা তা বলছো? যা তা বলছি আমি? যা তা? মেঘা এবার ফোন থেকে ইন্টিমেটের একটা ছবি বের করে দেখিয়ে বলল, এখনো বলবে যা তা বলছি আমি? রিজবি ছবিটি দেখে থ বনে গেছে। তার আর এড়িয়ে যাওয়ার উপায় নেই, আর না আছে মিথ্যা বলার সুযোগ। মেঘা কাঁদতে কাঁদতে ফের বলল, চুপ করে আছো কেন? জবাব দাও। আর কি জবাব দেব? সব তো জেনেই গেছো। কে এই মেয়ে? তা জানা কি জরুরি? জরুরি নয় বলছো? কেন করছো আমার ওপর এরকম মানসিক অত্যাচার? আমি তো মনকে বুঝিয়ে নিয়েছিলাম, তোমাকে ডিভোর্স দিতেও রাজি হয়েছিলাম। তাহলে কেন আমাকে আটকালে? কেন ভালোবাসার অভিনয় করলে? কি চাও তুমি আমার কাছে? বাচ্চা। মেঘা বিস্ময়াভিভূত হয়ে তাকিয়ে আছে। কাঁদতেও যেন ভুলে গেছে সে। রিজবিও তার ভালো মানুষের মুখোশ খুলে আসল রূপে ফিরে এসে বলল, আমার একটা বাচ্চা চাই মেঘা। তুমি শুধু আমাকে একটা বাচ্চা দাও। এরপর তোমার মুক্তি। তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারো। মেঘার কথা বলার মতো ভাষা নেই। সামনে দাঁড়ানো মানুষটাকে সে চিনতে পারছে না। এটা কি ওর চিরপরিচিত সেই রিজভি? মাহবুবা তখন কিসের সুখবরের কথা বলছিল? তুমি কি প্রেগনেন্ট? জানতে চাইল রিজভি। মেঘা চুপ করে আছে। রিজভি আবারও বলল, বলো। মেঘা দিশাহারা হয়ে পড়েছে। সে কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। বাচ্চার জন্য রিজভি মেঘাকে ডিভোর্স দেয়নি? মেঘা চোখ মুখ শক্ত করে পাল্টা প্রশ্ন করল, তোমার তো সম্পর্ক আছে।
তাহলে তুমি আমার কাছে কেন বাচ্চা চাইছো? ওই মেয়ে কি মা হতে পারবে না? বুদ্ধিমতী মেয়ে, ধরে ফেলেছো ব্যাপারটা। ভালোই হলো, তোমাকে অযথা ব্যাখ্যা করে আমার সময় নষ্ট করতে হলো না। এখন তাহলে আর ঝামেলা করো না, কেমন? মেঘার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সামনে দাঁড়ানো রিজবিকে এখন আর ওর মানুষ মনে হচ্ছে না। মানুষরূপী একটা নর পিশাচ যেন দাঁড়িয়ে আছে ওর সামনে। কিন্তু মেঘা এখন কি করবে? সকালের কুসুম রাঙা মিষ্টি রোদের আলো এসে বিছানার উপর পড়েছে। সেই সাথে কিছুটা ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে প্রীতিকেও। চোখে মুখে রোদ লাগায় প্রীতি বন্ধ চোখ দুটো আরো কুঁচকে ফেলল। বিরক্ত হয়ে তাকালো জানালার দিকে। গতকাল রাতে ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছিল বলে জানালার থাই লাগানো হয়নি। পর্দাগুলো আধখোলা অবস্থায় ছিল। এরপর যে কখন ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। পর্দা টেনে দিতে গিয়ে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো। ঘুমটাও ঠিক কেটে গেল তখনই। ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখলো মাত্র 8:30 বাজে। আজ ক্লাস টেস্ট ছিল। কিছুই পড়েনি, তাই পরীক্ষা দেওয়ারও ইচ্ছে নেই। তার আসলে পড়াশোনা করারই কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র মায়ের জন্য পড়তে হচ্ছে। পড়াশোনা, জীবন এসবের প্রতি প্রীতির এখন বড্ড অনীহা। তবে মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কিছুই করতে হয়। ফোনটা রেখে ঘুমানোর প্রস্তুতি নেবে তখন রিংটোন বেজে উঠল। স্ক্রিনে রিজবির নাম ভেসে উঠেছে। ফোন রিসিভ করলো প্রীতি। বলুন। ওপাশ থেকে রিজবির বিরক্তিমাখা চাপা কণ্ঠস্বর ভেসে এলো। ঘুমাচ্ছিলে? ওহো, ঘুম ভেঙে গেছে। দেখা করো আজ। কেন? গতকালই তো দেখা করলাম। রুমে না, কোনো রেস্টুরেন্ট। কি দরকার? দেখা হলেই বলবো। সময় আর ঠিকানা একটু পর মেসেজ করে দিচ্ছি। আচ্ছা। ফোন রাখার পর প্রীতি কিছুক্ষণ বসে রইল। রিজবির সাথে প্রীতির পরিচয় খুব বেশি দিনের নয়। পরিচয়টাও খুব অদ্ভুতভাবেই হয়েছিল। ট্রেনে। মামার বাড়ি থেকে আসার সময় দুজনের সিট ছিল পাশাপাশি। স্টেশনে প্রীতির ফোনটা চুরি হয়ে যায়। ভয়ে এত কাঁদছিল তখনও। রিজবি বিব্রত ভঙ্গিতে প্রীতিকে সান্ত্বনা দিচ্ছিল। কান্না কিছুটা কম এলে রিজবির ফোন দিয়ে বাড়িতে যোগাযোগ করেছিল এবং কিছুটা অদৃশ্য দায়বদ্ধতা থেকেই রিজবি সেদিন প্রীতিকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। এরপর অনেক দিন কেটে গিয়েছিল। হঠাৎ করে প্রীতির একদিন রিজবির কথা মনে পড়ে। লোকটাকে ঠিকমতো ধন্যবাদও জানানো হয়নি। ফোন চুরি হয়েছিল বিধায় তারিখটা খুব ভালো করে মনে ছিল প্রীতির। তাই মায়ের ফোনে সেই তারিখটা খুঁজে খুঁজে রিজবিকে কল করেছিল। প্রথমে বেশ নার্ভাস থাকলেও কিভাবে যেন সাহস জুগিয়ে দেখা করার কথা বলে ফেলেছিল প্রীতি নিজে। রিজবিও রাজি হয়ে গিয়েছিল। এরপর কফি শপের সেই কফির আড্ডা থেকে দুজনের নিয়মিত কথা হতে থাকে। দেখাও করতো দুজনে ঘন ঘন। প্রীতির ভীষণ ভালো লেগে যায় রিজবিকে। সে তখনও জানতো না রিজবি যে বিবাহিত। সে বুঝতে পারত রিজবি ও প্রীতিকে পছন্দ করে। অবশ্য পছন্দ না করারও তো কোনো কারণ নেই, কেননা প্রীতি দেখতে যথেষ্ট সুন্দরী, স্মার্ট, যে কোনো ছেলেরই ভালো লাগবে। কিন্তু তবুও মনের ভেতর একটা ভয় ছিল। সেই ভয় থেকে প্রীতি রিজবির থেকে নিজেকে দূরে রাখতে চাইতো। কিন্তু ততদিনে রিজবি নিজেও প্রীতির জন্য পাগল হয়ে গেছে। ঝুম বৃষ্টির একদিনে প্রীতিকে ডেকে রিজবি নিজের মনের কথাগুলো বলে দেয়। প্রথমে প্রীতি নির্বাক থাকলেও পরক্ষণেও নিজের মনে দানা বেঁধে থাকা ভয়ের কথা মনে করে সত্যিটা বলে দেয়। এসএসসির পর প্রীতির গ্রামে এক ছেলের সাথে বিয়ে হয়। সুন্দরী বলে খুব ছোট থেকে বিয়ের প্রস্তাব আসতো। এক পর্যায়ে গিয়ে বাবা মা প্রীতিকে গ্রামের এক প্রভাবশালী ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর সবকিছু খুব সুন্দর মতোই চলছিল। স্বামীর সংসার, পড়াশোনা সব বেশ মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল প্রীতি। সে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে তখন বাচ্চা নেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছিল না। পরীক্ষা করার পর জানতে পারে সমস্যা আসলে প্রীতির। সে কখনো মা হতে পারবে না। শ্বশুরবাড়ির সকলের চোখের বিষ হয়ে ওঠে প্রীতি। এমনকি স্বামীও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। হঠাৎ করে যেন প্রীতির জীবনে কালবৈশাখী ঝড় নেমে এসেছিল। স্বামী প্রীতিকে ডিভোর্স দিবে জানায়। এত সৌন্দর্যও স্বামীকে ধরে রাখতে পারেনি। সত্যি সত্যি প্রীতিকে ডিভোর্স দিয়ে অন্য আরেকটা বিয়ে করে সেই ছেলে। তারা প্রভাবশালী বলে প্রীতিরা কিছু করতেও পারে না। এই ঝড় কেড়ে নেয় প্রীতির বাবাকেও। ডিভোর্সের 3 মাস পর প্রীতির বাবাও মারা যায়। মা পারভিন বেগম তখন প্রীতিকে নিয়ে অথই সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলেন। প্রীতির বড় মামা তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ঢাকায় নিজেদের পুরনো হাফ বিল্ডিং বাড়িটা ওদের থাকতে দিয়ে দেয়। মাসে মাসে খরচও দেয়। গ্রাম থেকে ছোট মামা ফসলাদি পাঠায়। পাশাপাশি পারভিন বেগম সেলাইয়ের কাজ করেন। একটা ছোট টেইলার্সের দোকান আছে তার। প্রীতির পড়াশোনা বন্ধ ছিল 2 বছর। মামাদের এবং মায়ের জন্য প্রীতি আবারও কলেজে ভর্তি হয়েছিল। মূলত এসব কিছুর জন্যই প্রীতির পড়াশোনা ও জীবনের প্রতি কোনো আগ্রহ নেই। কিন্তু রিজভী এসে যেন আবার নতুন করে প্রীতিকে বাঁচতে শিখিয়েছে। সব জেনেও সে প্রীতিকে মেনে নিয়েছে। কথা দিয়েছে তার বাচ্চা লাগবে না। শুধু প্রীতিকে পেলেই সে খুশি। প্রীতির সাথে কথা হওয়ার পর থেকে মেঘার সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল রিজভীর। রিজভী তখনও বুঝতে পারছিল না সে কি করবে। একদিকে সে প্রীতির প্রেমে মগ্ন হয়ে গেছে, অন্যদিকে মেঘার প্রতি তার অনীহা তৈরি হয়েছে। প্রীতির সঙ্গে সে প্রথম রাত কাটানোর পরে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে প্রীতিকে বিয়ে করবে এবং মেঘাকে ডিভোর্স দেবে। কিন্তু এর আগে প্রীতিকে সত্যিটা বলতে হবে। সত্যি জানার পর প্রীতির কি রিয়াকশন হবে এটা ভেবে ভয় পাচ্ছিল রিজভী। একদিন সাহস করে দুজনে ইন্টিমেটের পর রিজভী সত্যিটা বলে দেয় এবং ক্ষমাও চায় এতদিন সত্যিটা লুকানোর পর। প্রীতি সেদিন রাগ করে চলে যায়, রিজভীর কোনো কথাই শোনে না। কিন্তু পরক্ষণে ঠান্ডা মাথায় ভেবে দেখে রিজভীকে তার প্রয়োজন। হোক সে বিবাহিত, কিন্তু টাকা তো আছে, ভালো জব করে, দেখতে হ্যান্ডসাম, এবং প্রীতি মা হতে পারবে না জেনেও সব মেনে নিয়েছে, বিয়ে করতে চাচ্ছে। তাহলে আর কি লাগবে? প্রীতি তখন ফোন করে জানায় সে রিজভীকে বিয়ে করবে, কিন্তু একটা শর্তে। মেঘাকে আগে ডিভোর্স দিতে হবে। প্রীতি না বললেও রিজভী মেঘাকে ডিভোর্স দিত। তাই শর্ত শুনে মনে মনে হেসেছিল সেদিন রিজভী। মেঘাকে ডিভোর্সের কথা বলার পর মেঘা শুধু অবাক হয়ে তাকিয়েছিল। এরপর কান্না করে অনেক আকুতি মিনতি করছিল। বারবার চাচ্ছিল সংসারটা বাঁচাতে। কিন্তু রিজভী ওর সিদ্ধান্তে অটল ছিল, সে ডিভোর্স দেবেই। তখনই একদিন প্রীতি ওকে একটা বুদ্ধি দেয়। বুদ্ধি না বলে কুবুদ্ধি বলাটাই হয়তো বেশি মানানসই হবে। প্রীতি জানায় মেঘাকে এখনই ডিভোর্স না দিতে, আগে একটা বাচ্চা নিতে বলে। বাচ্চা হলে তখন যেন মেঘাকে ডিভোর্স দেয়। আইডিয়াটা পছন্দ হয় রিজভীর। এক ঢিলে দুই পাখি মারা হবে। বাচ্চাও রিজভীর থাকবে, আবার প্রীতিও ওর হবে। দারুণ। ঠিক এজন্যই ডিভোর্স না দিয়ে ভালোবাসার অভিনয় করেছিল সে মেঘার সাথে। প্রীতি বসে আছে সেই কফি শপে যেখানে দুজনে প্রথম একসাথে দেখা করেছিল। রিজভী মেসেজ দিয়ে এখানে আসতে বলেছে। রিজভী এলো মিনিট 5 পর। এসেই দপ করে চেয়ারে বসলো। টিস্যু দিয়ে মুখ মুছে জিজ্ঞেস করলো, কখন এসেছো? 10 মিনিট হবে। আপনার দেরি হলো কেন? অফিস থেকে ছুটি নিয়ে আসতে ঝামেলা হলো। ও, হঠাৎ এত জরুরি তলব? বিরাট কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? মেঘা তো সব জেনে গেছে। প্রীতি বিস্মিত হয়ে বলল, সব জেনে গেছে মানে? কিভাবে জেনেছে? গতকাল আমাদের একসাথে দেখেছি ইন্টিমেট অবস্থায়। প্রীতি মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এখন কি হবে? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? কিছুই হবে না। একদিন না একদিন তো এমনিও জানতো। আপনি এত নিশ্চিন্তে আছেন কিভাবে? এখন যদি সে সবাইকে সব বলে দেয়? বলুক। যদি বাচ্চা নেওয়ার পর অ্যাবর্শন করায়? ওহো, মেঘা এমন মেয়েই না। ও একটা প্রাণ নষ্ট করবে না কখনোই। যদি বাচ্চা আপনাকে না দেয়? বললেই হলো। বাচ্চা কিভাবে নেব সেটা আমার বিষয়। আমি বুঝে নেব। তুমি চিন্তা করো না। আচ্ছা, সব না হয় বুঝলাম, কিন্তু এখন যদি সে কনসিভ করতে রাজি না হয়, কি করবেন তাহলে? জোর করে ইন্টিমেট হবেন? রিজভী এই পর্যায়ে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মেঘা কনসিভ করেছে। প্রীতি মুখে হাত রেখে অবাক হয়ে বলল, হোয়াট? সত্যি? হ্যাঁ। অবশ্য মেঘা এখনো বলেনি আমাকে। ওর বেস্ট ফ্রেন্ডের থেকে জেনেছি। একই সাথে ভালো এবং খারাপ দুটো খবরই জেনে প্রীতি কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না ঠিক। রিজভী প্রীতির হাত ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি শুধু আমার পাশে থেকো। প্রীতিও শক্ত করে তখন রিজভীর হাত ধরল। রিজভী বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। সময় আছে তো হাতে? প্রীতি হেসে বলল, আছে। মেঘা রুমে দরজা বন্ধ করে বসে আছে। মাত্র একদিনই তার চোখ মুখের বেহাল অবস্থা।
সারাদিনে কিছু খায়ওনি। সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। রিজভির এই সত্যিটা এখনো কাউকে বলেনি। কিভাবে বলবে? আর কিই বা বলবে? যে মানুষটাকে নিয়ে মেঘা এতদিন গর্ব করত, সেই মানুষটার এমন বিকৃত রূপের কথা কি করে বলবে? মেঘা ফুঁফিয়ে কেঁদে উঠল। রিজভি এলো তখন বাসায়। দরজায় নক করার অনেকক্ষণ পর মেঘা দরজা খুলে দিল। গালে চোখের পানি লেগে চিটচিটে হয়ে আছে। রিজভি রাগ দেখাতে গিয়েও দমে গেল। জিজ্ঞেস করলো, এত কাদার কি আছে? মেঘার ইচ্ছে করছিল একদলা থুতু রিজভির মুখে ছিটিয়ে দিতে। রিজভি দরজা আটকে দিয়ে নিজেই বলল, মেঘা, এই সময় এত কাঁদলে হবে না। নিজের যত্ন নিতে হবে, ঠিক মতো খেতে হবে। মা বলল, তুমি নাকি সারাদিন কিছুই খাওনি। এটা তো ঠিক না। তুমি নিজের সাথে সাথে আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মেঘা অবাক হয়ে তাকালে রিজভি হেসে বলল, এত অবাক হচ্ছ কেন? তুমি না বললেও আমি কিন্তু সত্যিটা জানি। কেন, গতকাল আমাকে বলনি বলো তো? সারপ্রাইজ দিতে চেয়েছিলে? মেঘা নির্বাক। রিজভি ফের বলল, আচ্ছা বলো, তোমার কি গিফট চাই? আমার বাচ্চার মা হচ্ছ তুমি, যা চাইবে তাই দেব। তোমার সাথে কথা বলারও রুচি নেই আমার। আমি বাড়িতে চলে যাব কাল সকালে। মেঘা বাইরে যেতে চাইলে রিজভি হাত টেনে ধরল। কোথায় যাচ্ছ? মায়ের কাছে। মায়ের সাথে ঘুমাবো আমি। কেন? ডিভোর্সের আগ পর্যন্ত তুমি আমার কাছে, আমার সাথেই থাকবে। বাপের বাড়ি তো দূরে থাক, আমার মায়ের কাছেও তুমি রাতে থাকতে পারবে না। আশা করছি। এখনো তুমি কাউকে কিছু জানাওনি, আর জানিও লাভ নেই। বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার মুক্তি নেই আমার থেকে। আমার হাত ছাড়ুন। রিজভি মেঘাকে কাছে টেনে জড়িয়ে ধরল। এমন করছো কেন? একটু কাছে আসো। রিজভি মেঘাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। নিজের ভর মেঘার ওপর দেওয়ার পূর্বেই মেঘা এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল রিজভিকে। রিজভি উন্মাদের মতো হেসে উঠে বলল, কি আশ্চর্য! তোমার গায়ে এত শক্তি! মনে হয় আমাদের ছেলে বাবু হবে, তাই না মেঘা? আপনার ওই পবিত্র মুখে আমার নাম নেবেন না। আর এই বাচ্চা আপনাকে আমি কখনোই দেব না। ও আমার বাচ্চা। আপনার মতো চরিত্রহীন কোনো বাবার দরকার হবে না ওর। আরে বাহ, মনের জোরও দেখি বেড়ে গিয়েছে তোমার। রিজভি উঠে আবার কাছে গেল মেঘার পাশে বসে বলল, প্রীতির কাছে গেলে ও কিন্তু তোমার মতো করে না জানো। আমার আদর উপভোগ করে, আর নিজেও আদর করে। তুমি আমাকে আদর করো না কেন? মেঘার মনের জোর মুহূর্তেই দুর্বল হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল রিজবি ও প্রীতির অন্তরঙ্গ মুহূর্ত। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। রিজবি মেঘাকে শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করছে দেদারসে। রেহানা বেগম গালে হাত দিয়ে সোফায় বসে আছেন। দুশ্চিন্তায় হাত পা অবশ হয়ে যাচ্ছে তার। ঘড়ির কাঁটার সময় দেখলেন দুপুর 12টা পার হয়েছে। রাতুলকে তিনি সেই কখন কল করেছেন। এখনো ছেলেটার বাড়িতে আসার কোনো নাম নেই। ওদিকে ঘরের দরজায় বারংবার ধাক্কা দিচ্ছে মেঘা। কান্না করতে করতে মেয়েটার কণ্ঠও যেন ভাঙতে বসেছে। দরজার এপাশ থেকে তিনি কোনো সান্ত্বনাও দিতে পারছেন না। মেঘা কোনো কথাই শুনতে চাচ্ছে না। অবশ্য পরিস্থিতিও তো তেমন নেই। সকালে অফিসে যাওয়ার সময় রিজভি বলে গেল, কোনোভাবেই যেন ঘরের দরজা খোলা না হয়। অবশ্য তালা মেরে সে চাবিটাও সাথে করে নিয়ে গেছে। নিচে গিয়ে আবার কিছু সময়ের মধ্যেই দোকান থেকে একগাদা খাবার এনে ঘরে রেখে গেছে, সেই সাথে দুপুরের খাবারটাও। কি হচ্ছে না হচ্ছে রেহানা বেগম কিছুই বুঝতে পারছেন না। রিজবিকে প্রশ্ন করেও কোনো লাভ হয়নি। মেঘা সম্ভবত তখন ঘুমিয়েছিল, তাই কোনো সাড়া শব্দ পাননি তিনি। সকাল 9টার পরেই মেঘার ডাক শুনতে পান তিনি রুম থেকে। বাইরে আসার জন্য মেয়েটা ছটফট করছিল, কিন্তু সে কি করবে? তার কাছে তো কোনো চাবি নেই। উপায় অন্তরহীন হয়ে তিনি ছোট ছেলে রাতুলকে বাড়িতে আসতে বলেছেন। রেহানা বেগমের দুশ্চিন্তার আদি অন্ত শেষ হওয়ার মধ্যিখানেই বাড়ির কলিং বেলটা বেজে উঠেছে। তিনি দরজা খুলে দেখতে পান ঘর্মাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রাতুল। ভেতরে ঢুকে সোফায় গায়ে এলিয়ে বসলো। কি রে বাবা, ঠিক আছিস? জানতে চাইলেন রেহানা বেগম। আমি ঠিক আছি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই নেমে অনেকখানি পথ হেঁটে এসেছি। রেহানা বেগম এক গ্লাস পানি এনে পাশে বসলেন। ঘরের দরজায় আবারও ধাক্কাধাক্কির শব্দ। রাতুল পানি পান করতে গিয়েও থেমে গেল। বিস্ময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ঘরে কে? রেহানা বেগম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জবাব দিলেন, মেঘা। তোর ভাইয়া সকালে অফিসে যাওয়ার সময় তালা দিয়ে গেছে। কেন? জানি না আমি কিছুই। আমাকে কিছু বলেনি।
মেয়েটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। তাই তোকে কল করেছি। তুই তাড়াতাড়ি তালাটা ভাঙার ব্যবস্থা কর তো। রাতুল পানিটুকু পান করে রান্নাঘর থেকে নোড়া এনে তালায় বাড়ি দিয়ে তালা ভাঙলো। দরজা খুলে দেখতে পেল মেঘা ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে শুয়ে আছে। ঘেমে নে একাকার অবস্থা। রেহানা বেগম এগিয়ে গিয়ে মেঘাকে ধরে উঠে বসালেন। রাতুলকে বললেন পানি আনতে। ব্যতিব্যস্ত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে মা? মেঘা অস্পষ্ট কণ্ঠে ভেঙে ভেঙে বলল, ও মানুষ না, আপনার ছেলে মানুষ না মা। মেঘাকে ধাতস্থ হওয়ার জন্য কিছুটা সময় দিলেন রেহানা বেগম এবং রাতুল। মেঘা ভাঙা ভাঙা কণ্ঠে যা যা বলল তা শুনে একই সাথে মেঘার প্রতি কষ্টে এবং রিজবির প্রতি ঘৃণায় মনটা বিষিয়ে যাচ্ছিল ওদের। মেঘার ফোনটাও পর্যন্ত নিয়ে গেছে, যাতে করে কারো সাথেই কোনো যোগাযোগ করতে না পারে। রেহানা বেগম কান্না করে ফেললেন। মেঘার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিও মা। আমি ওকে সত্যি মানুষ করতে পারিনি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, রাতুল গিয়ে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবে। ওর মতো জানোয়ারের সাথে তোমার থাকতে হবে না। রাতুল ওর মায়ের কথা মতোই মেঘাকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। মেঘাকে জিজ্ঞেস করে জানতে চাইল ওর বাসায় কারোর সাথে ফোনে কথা বলবে কিনা। মেঘা ইশারায় নিষেধ করলো। বাড়ির সামনে গিয়ে মেঘা অস্পষ্ট কণ্ঠে রাতুলকে চলে যেতে বলল, কারণ রিজবির প্রতি রাগ যদি বাবা মা ভাইরা ওর উপর দেখিয়ে ফেলে। কিন্তু রাতুল মেঘাকে এই অবস্থায় ফেলে চলে যেতে অপারগতা প্রকাশ করলো। মেঘারা থাকে 3 তলায়, বাসায় কোনো লিফট নেই। এই অবস্থায় সিঁড়ি ভেঙে মেঘার তো একার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। রাতুল নিজে ওকে কোলে তুলে বাড়ির 3 তলা পর্যন্ত নিয়ে গেল। রিজবির বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বেজে গেছে। সে বেশ প্রফুল্ল মনে বাড়ি ফিরল। যখন দেখলো মেঘা নেই, তখন তার প্রফুল্লতা উবে গেল। মাকে ডেকে মেঘার কথা জিজ্ঞেস করলে গালে সজোরে থাপ্পড় বসালেন রেহানা বেগম। ছেলের এমন অপকর্মে লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে, চোখে পানি টলমল করছে। ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে রিজবির দিকে তাকিয়ে বললেন, তোর মতো একটা অমানুষকে আমি পেটে ধরেছি, বিশ্বাসই করতে পারছি না রিজবি। তুই আমার ছেলে হওয়ার যোগ্যতা রাখিস না, সেখানে একটা মেয়ের স্বামী হওয়া তো দূরে থাক। রিজবি দাঁতে দাঁত পিষে বলল, সব জেনে গেছো তাহলে? সত্য কতদিন লুকিয়ে রাখতি তুই? মেঘা কোথায়? রেহানা বেগম নিশ্চুপ। রিজবি ফের জানতে চাইল, মেঘা কোথায়? ওর বাপের বাড়ি। রিজবি ডাইনিং টেবিল থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, কেন যেতে দিয়েছ ওকে? ওর গর্ভের বাচ্চাটাকে আমার চাই মা। জানোয়ার! আয়নায় দেখেছিস একবার নিজেকে? মানুষের মতো দেখতে হুবহু একটা অমানুষে রূপান্তর হয়েছিস তুই। কি বলছিস আর কি করছিস জানিস তুই? না, জানি না, আর জানতেও চাই না। শুধু জানি তুমি যা করেছো একদম ঠিক করনি। এই বাড়িতে আর তোমার জায়গা জুটবে না। তোমার সাথে আর থাকবো না আমি। রেহানা বেগম কিছু বলার পূর্বেই রিজবি রুমে চলে গেল। খাটে দপ করে বসে মুখ ঢাকলো দুহাত দিয়ে। এই মুহূর্তে তার কি করণীয়? মেঘা বাপের বাড়ি চলে গেছে মানে অনেক কিছুই তার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। ওই বাচ্চা সে পাবে কিনা তা তো অনেক দূরের কথা। এখন তার নিজের জন্যই কিছুটা সংশয় হচ্ছে। মেঘা যদি কোনো আইনি পদক্ষেপ নেয়, মেঘা ওকে ছেড়ে দিল, ওর পরিবার নিশ্চয়ই রিজবিকে ছেড়ে দেবে না। এত ভাবনা চিন্তা করেও যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না রিজবি, তখন কল করলো প্রীতিকে। দুবার রিং হওয়ার পর প্রীতি কল রিসিভ করলো। রিজবি হন্তদন্ত হয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে প্রীতি। একথা শুনে প্রীতিও কিছুটা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘা পালিয়েছে। পালিয়েছে মানে? আপনি না বলেছিলেন ঘরে তালা দিয়ে রেখে এসেছেন? হ্যাঁ, মা তালা ভেঙে ওকে বের করে দিয়েছে। এখন আর কোনো কিছু আমাদের হাতের মুঠোয় আছে বলে মনে হয় না। হয়তো বাচ্চাটিকেও আমরা আর পাবো না। প্রীতি দাঁতে দাঁত পিষে বলল, কেন? তখন তো খুব বড় বড় কথা বলেছিলেন। আপনি সব সামলে নিবেন, এই করবেন সেই করবেন। এখন কোথায় গেল আপনার সেই দাপট? প্রীতি, আমার পরিকল্পনা মাফিক সব হলে আমি ঠিকই সব সামলে নিতে পারতাম। কিন্তু আমার মা, ওই মহিলা সবকিছু ঘেঁটে দিয়েছে। আমি কি জানতাম নাকি নিজের মাই আমার সাথে শত্রুতা করবে? ঘর শত্রু বিভীষণ। প্রীতি অশ্রাব্য ভাষায় একটা গালি দিয়ে বলল, ধ্যাত,
আমারই ভুল হয়েছে আপনার সব কথা অন্ধের মতো বিশ্বাস করা। রিজভী কয়েক সেকেন্ড চুপ করে থেকে আকুতি ভরা কণ্ঠে বলল, প্রীতি, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, যা খুশি হয়ে যাক, কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। প্রীতি মেজাজ দেখিয়ে বলল, এই বাল, এখন কি আবেগে কথাবার্তা বলার সময়? কিভাবে এই পরিস্থিতি সামলাবেন এখন সেটা দেখেন। আমি সবকিছু সামলে নেব, তুমি দেখো। রিজভী, কথা শেষ হওয়ার পূর্বেই রেহানা বেগম দরজায় দাঁড়িয়ে ছেলেকে ডাকতে লাগলেন। রিজভী বিরক্তিকর চাহনি মেলে বলল, কি সমস্যা? ড্রয়িং রুমে আয়। কোথাও যেতে পারবো না এখন, আমার চোখের সামনে থেকে যাও তুমি। রেহানা বেগম ঠান্ডা গলায় জবাব দিলেন, পুলিশ এসেছে। পুলিশের কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে রিজভীর। ফোনের এই প্রান্তে প্রীতি তখনও কলে ছিল। পুলিশ? কেন? ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল রিজভী। রিজভী ঘরের বাইরে আসছিল না বিধায় পুলিশ নিজেই ঘরের সামনে চলে এলো। রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, কি ম্যাডাম, আপনার ছেলে আসতে চাচ্ছে না? এরপর রিজভীর দিকে তাকিয়ে বলল, আপনার যখন এতই কষ্ট হচ্ছে রুম থেকে বের হতে, তখন আমরাই না হয় রুমে চলে আসি, কি বলেন? ভয় পাবেন না, আগে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে তারপর ডিসিশন নেব যে আপনাকে ঠিক কিভাবে আপ্যায়ন করা যায়। রিজভী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের সাথে রাতুলকেও দেখে। এদিকের পুলিশের কণ্ঠ কথা শুনে কল কেটে দিয়েছে প্রীতি। প্রীতির বিয়ের আজ 4 দিন। ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক। বয়স কিছুটা বেশি অবশ্য, তাতে সমস্যা নেই। টাকা আছে, পাওয়ার আছে। প্রীতির এখন এগুলোই প্রয়োজন। রিজভীকে আবেগের বশে ভালোবাসতে গিয়ে ভীষণ বড় ঝামেলায় পড়তে গিয়েও সে বেঁচে গিয়েছে। বলা ভালো, ওর স্বামী ওকে বাঁচিয়ে নিয়েছে। পুলিশি ঝামেলা প্রীতিকে মূলত স্পর্শ করতে পারেনি ওর স্বামীর টাকার জন্যই। প্রীতি যখনই জানতে পেরেছে রিজভীর নামে মামলা করা হয়েছে, তখন থেকে সে পিছিয়ে গিয়েছে। এসব নাই ঝামেলায় জড়ানোর কোনো মানই হয় না। ওর কপাল ভালো যে কিছুদিন আগে এই বিয়ের প্রস্তাবটা এসেছিল। প্রীতি ওই সময় খুব একটা রাজি ছিল না, কিন্তু পরে ভেবে দেখলো এর থেকে ভালো প্রস্তাব তো আর হয়ও না। তাই আর সময় নষ্ট না করে সে বিয়ে করে নিয়েছে। ভীষণ সুখেও আছে সে। রিজভী যখন মামলায় জড়িয়ে বারবার হেনস্থা হচ্ছিল, প্রীতি তখন স্বামীর প্রণয়ে মগ্ন হচ্ছিল। কোর্ট থেকে মাত্র বাড়িতে ফিরেছে রিজভী। 2 দিন সে জেলেও ছিল। মা, ভাই কিংবা প্রীতি কেউই যায়নি দেখা করতে। অবশ্য রাতুল এবং রেহানা বেগম যে থানায় রিজভীকে দেখতে যাবে, এই আশাও রিজভী করেনি। যেই মা আর ভাই নিজে পুলিশ নিয়ে আসতে পারে, তারা কি আর কখনো যাবে রিজভীকে দেখার জন্য? এসব ঝামেলায় পড়ার পরে প্রীতির সঙ্গে আর যোগাযোগ হয়নি। প্রীতি নিজেও একটাবার চেষ্টা করেনি। রিজভী পকেট থেকে ফোন বের করে প্রীতিকে কল করলো। রিং হচ্ছে না, ব্যস্ত বলছে। আবার কল দিল রিজভী, এবারও ব্যস্ত বলছে। কারো সাথে কথা বলছে ভেবে ফোন রেখে দিল রিজভী। সোফায় গা এলিয়ে দিয়ে ভারী দীর্ঘশ্বাস নিল। পুরো বাড়িটা ফাঁকা এখন। রাতুল তো এমনিতেও থাকতো না, মা এবং মেঘা থাকতো। দুজন মানুষই পুরো বাড়িটা একদম মাতিয়ে রাখতো তখন। কিন্তু এখন কেউই নেই। রাতুল হোস্টেলে, মা হয়তো মামার বাড়িতে। আর মেঘা, ওর কি খবর? মেঘার কথা ভাবতেই সে আবারও দীর্ঘশ্বাস নিল। সে কখনোই কল্পনা করতে পারেনি যে মেঘার জন্য তার এতটা ভোগ পোহাতে হবে। রিজভী এবার রেহানা বেগমের নাম্বারে কল করলো। 3 বার রিং হওয়ার পর রিসিভ করলেন রেহানা বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, হ্যালো। রিজভী এপাশ থেকে মলিন কণ্ঠে জানতে চাইল, কোথায় আছো তুমি? তা জেনে তুই কি করবি? মামার বাড়িতে। রেহানা বেগম চুপ করে রইলেন। যতই ছেলে অন্যায় করুক, তিনি তো মা, তাই তারও কষ্ট হয়। বুক ভারী হয়ে আসে কষ্টে, গলা ধরে আসে। কান্না আটকাতে পারেন না তিনি, তবে এও সত্য যে তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, আজও দেবেন না। যেই ভুল তার ছেলে করেছে, এর শাস্তিও তো ওকে পেতেই হবে। রিজভী দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিভাবে পারলে মা? কিভাবে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পারলে? আমি কি আসলেই তোমার নিজের ছেলে? আজ কেন জানি বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার পেটের সন্তান এরকম জঘন্য কোনো কাজ করতে পারে। আমি যা করেছি তোর মা হয়ে করিনি, একজন নারী হয়ে করেছি। তুই মেঘার সাথে অন্যায় করেছিস, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমার মাতৃমন তোকে ক্ষমা করতে পারলেও নারী সত্তা কখনো ক্ষমা করতে পারবে না। এখন রিজভী চুপ করে আছে।
রেহানা বেগম ফের বললেন, তুই না মেঘাকে ভালোবাসতি, রিজবি? তোর মনে আছে ওকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছিলি তুই? একটাবারও কি তোর এসব কিছু মনে পড়েনি? তুমি বাড়িতে ফিরে এসো। বাড়িতে ফিরে যাব? ফিরে যাওয়ার কোনো উপায় রেখেছিস তুই? সমাজে মুখ দেখাতে পারছি না। এলাকার মানুষ ছিছি করে। তোর মা আমি, এর থেকে লজ্জাজনক অনুভূতি এখন আর আমার জন্য নেই। আমার ভীষণ একা লাগছে মা। একা লাগছে কেন? তোর প্রীতি আছে না? যা গিয়ে কল কর ওকে। বিয়ে করে ওকে নিয়ে সুখে থাক। আমাকে আর ফোন করবি না। রিজভিকে আর কিছু বলার সুযোগ দিলেন না তিনি। ফোন রেখে ডুকরে কেঁদে উঠলেন। আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলেন, কেন তার ছেলেটা এমন অমানুষ হয়ে গেল। কল কাটার পর অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রিজভি। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। প্রীতির সাথে দেখা করাটা এখন ভীষণ প্রয়োজন। সে আবারও প্রীতিকে কল করলো। এখনো ফোন ব্যস্ত বলছে। এতক্ষণ ধরে প্রীতি কার সাথে কথা বলছে? রিজভি কি মনে করে যেন ফেসবুকে গেল, কিন্তু প্রীতির আইডি খুঁজে পাচ্ছে না। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো মেসেজ সেন্ড হচ্ছে না, কলও যাচ্ছে না, প্রোফাইল পিকও শো করছে না। মেসেঞ্জারে মেসেজ করতে গিয়ে রিজভি শিওর হলো যে প্রীতি তাকে সবকিছু থেকে ব্লক করেছে। কিন্তু কেন? রিজভি এতদিন কোনো যোগাযোগ করতে পারেনি তাই? নিশ্চয়ই রাগ করে আছে। রিজভি উঠে পড়ল। প্রীতির বাসায় যেতে হবে। সে তখনই বাড়ি থেকে বের হলো প্রীতির বাসায় যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে গলির মোড়ে হাঁটছিল সে। সামনে থেকে রিক্সা নিতে হবে। গলির দুই পাশেই দোকান। চায়ের দোকানে, মুদি দোকানে সবখানে মানুষ অদ্ভুতভাবে দেখছে রিজভিকে। কারো চোখে মুখে ঘৃণার প্রতিচ্ছবি। কেউ বা খুব মজা পাচ্ছে ওকে দেখে। কেউ কেউ কানাঘুষা করছে। আবার কেউ কেউ ওকে দেখে হাসাহাসি করছে। সবার মধ্য থেকে সালাম মিয়া বেরিয়ে এলেন চায়ের দোকান থেকে। একই এলাকায় থাকেন। রিজভিকে ভীষণ স্নেহ করতেন তিনি। মাঝে মধ্যে টাকা পয়সা ধারও নিতেন। সেই ধারের অনেক টাকাই এখনো বাকি পড়ে আছে, শোধ করেননি। রিজভিও চক্ষু লজ্জায় চায়নি কখনো। সালাম মিয়া পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন, কই যাইতাছ? রিজভি হাসার চেষ্টা করে বলল, এই তো চাচা, একটু সামনে যাচ্ছি। খাইছো কিছু? না। চলো হোটেলে যাই, খাওয়াই তোমারে। না চাচা, ক্ষুধা নাই এখন, এমনিও খাবো না। ওহ, পুলিশের ঝামেলা মিটছেনি? না, চলছে এখনো। মেঘার লগে কথা হয় না? না। ও, আবার বিয়া করতেছো কবে? এই পর্যায়ে রিজভি চুপ করে রইল। তিনি বললেন, বিয়া কইরা লাও। তোমার মাও তো তোমার লগে এখন থাকে না। একলা একলা কেমনে আর থাকবা? এলাকার মানুষ অনেক রকমের কথা কয়, বুঝলা? মজা নেই। রিজভি নিশ্চুপ। তিনি বললেন, কামরা কিন্তু ভালাও করো নাই। এত ভালো একটা মাইয়ারে ঠকাইলা। নতুন প্রেমিকা কি বেশি সুন্দরী, নাকি মেলা টেকা? রিজভি চোখ মুখ শক্ত করে বলল, চাচা, আমি আসি এখন, পরে কথা হবে। রিজভি কোনো রকম এড়িয়ে গিয়ে একটা রিকশায় উঠে পড়ল। ও চলে যাওয়ার পর সালাম মিয়া একদলা থুতু ফেলে খুব বিশ্রী একটা গালি দিলেন রিজভিকে উদ্দেশ্য করে। রিকশা এসে থেমেছে প্রীতিদের বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে রিজভি বাড়ির দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো, ভাই, প্রীতি আছে বাড়িতে? দারোয়ান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? রিজভি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি ওর পরিচিত। ভেতরে যাওয়া যাবে? দারোয়ান গেট খুলল না, যেতে নিষেধও করল না, শুধু বলল, প্রীতি বাড়িতে নেই। কোথায় গেছে? শ্বশুর বাড়ি। রিজভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, শ্বশুর বাড়িতে মানে? প্রীতির বিয়ে হয়ে গেছে? দারোয়ান বিরক্তি মাখা কণ্ঠে বলল, বিয়া না হইলে শ্বশুর বাড়ি গেল কেমনে? আপনি কি আমাকে মিথ্যা বলছেন? আপনারে মিথ্যা কথা বইলা আমার লাভ কি? যান, এখন বাড়ির সামনে থেকে। রিজভি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দিক দিশা হারিয়ে এদিক সেদিক হাঁটছে। কিছুতেই সে এটা মানতে পারছে না যে প্রীতি বিয়ে করে নিয়েছে। যার জন্য সে এত কিছু করলো, এখন কিনা সেই মেয়ে ওকে ধোঁকা দিল। এই প্রথমবারের মতো রিজভির মনে হতে লাগলো সে সত্যিই একা। সে বাড়িতে গিয়ে একটা বন্ধ সিম খুঁজে বের করে কল করলো প্রীতিকে। এই নাম্বার প্রীতি চেনে না। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই কল রিসিভ করলো প্রীতি। সালাম দিল, আসসালামু আলাইকুম। রিজভি কোনো রকম ভনিতা করা ছাড়াই বলল, কল কাটবে না, নয়তো তোমার শ্বশুর বাড়ির সামনে গিয়ে সিন ক্রিয়েট করব। থ্রেড এবং রিজভির কণ্ঠ শুনে হেসে ফেলল প্রীতি।
হাসতে হাসতে বলল, ভয় দেখাচ্ছেন আমাকে? আমি এমনিও কল কাটতাম না। বলুন, আপনার কি বলার আছে? আর হ্যাঁ, ফাঁকা বলি আমাকে আর দেওয়ার চেষ্টা করবেন না। আপনার ব্যাপারে আমার স্বামী সবই জানে। আমার সঙ্গে যে রুম রেট করেছে এটাও জানে। প্রীতির দম্ভ যেন মুহূর্তেই শেষ। রিজভী বলল, কি হলো? চুপ করে আছো কেন এখন? আজে বাজে কথা বলবেন না। রিজভী হেসে ফেলল। হাসতে হাসতে বলল, হাহা, আজে বাজে কথা? এখন আমি আজে বাজে কথা বলছি? যখন আমার সাথে রাত কাটিয়েছ তখন বাজে লাগেনি? মুখ সামলে কথা বলুন। রিজভী এবার চেঁচিয়ে গালি দিয়ে বলল, চুপ কর। আমার জীবন নষ্ট করে, আমার সাজানো সংসার নষ্ট করে এখন তুই জামাই না সুখে সংসার করতেছিস? একদম গালাগালি করবেন না। আমি বলেছিলাম সংসার ভাঙতে? আপনি চেয়ে এসেছেন বউ থাকতে আমার কাছে। আসবই তো। তুই তো ছলনাময়ী, পতিতা। রূপ আর শরীর দেখে আমাকে ভুলিয়েছিস। তোকে তো আমার তখনই চিনে নেওয়া উচিত ছিল, কিন্তু চিনতে পারি নাই। অন্ধ হয়ে গেছিলাম আমি তোর প্রেমে। তুই তো বেশ্যার থেকেও খারাপ। প্রীতি নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে বলল, আর তুই কি রে জানোয়ার? আমি বেশ্যা হলে তুই বেশ্যার দালাল। তুই কি তুলসী পাতা? শুইলে আমি তোর সাথেই শুইছি। ঘরে বউ থাকতেও তোর শরীরের জ্বালা মিটে না। বাইরেও মেয়ে লাগে তোর। গালি শুনে রিজবির মাথা আরো গরম হয়ে যায়। সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, বেশ্যার বাচ্চা, তোরে যদি আমি সামনে পাই কখনো, তাইলে কসম খুন করে ফেলবো। আমার জীবন তুই জাহান্নাম বানিয়ে দিছিস না? তোর জীবন আমি জাহান্নাম বানাই দিব, মনে রাখিস। তখন কান্না ছাড়া আর কোনো গতি থাকবে না তোর। আরে যা, যা পারিস কর। রাস্তায় গিয়ে মর তুই, জানোয়ার। আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না। প্রীতি কল কেটে নাম্বার ব্লক করে দিল। রাগে জিদ্দে হাত পা থরথর করে কাঁপছে রিজবির। মাথার চুল টেনে ধরে বসে আছে সে। প্রীতিকে সামনে পেলে নির্ঘাত সে খুন করে ফেলত। রিজবি উন্মাদ থেকে এখন আরো বেশি উন্মাদ হতে লাগলো। নিজের করা অন্যায়, ভুলগুলো কুকড়ে কুকড়ে খাচ্ছে তাকে। মেঘার কথা মনে পড়ছে, কিন্তু কোন মুখে সে মেঘার সামনে গিয়ে দাঁড়াবে? কিভাবে বা ক্ষমা চাইবে? মেঘা কি আদৌ ক্ষমা করবে তাকে? করবে না। সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। রিজবির নিত্য সঙ্গী এখন নেশা। ঘরের এক কোণে পড়ে থাকে, অফিসেও যায় না। কতদিন সে নিজেকে এভাবে ঘরবন্দি করে রেখেছে, সেই হিসাব হয়তো তার নিজেরও নেই। প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে রিজবির সাথে কারো যোগাযোগ নেই। রেহেনা বেগমের মন ভীষণ অস্থির থাকে সর্বদা। খুব ইচ্ছে করে রিজবির সাথে কথা বলতে, কিন্তু তার ইচ্ছেকে সে দমিয়ে রাখে। অন্যায়কে তো প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই। কিন্তু আজ তাকে বাধ্য হয়ে বাড়িতে আসতে হয়েছে। সাথে রাতুলও আছে। বাড়ির অবস্থা ভীষণ নাজেহাল। বস্তির মতো অবস্থা। সোফায় হাত পা ঝুলিয়ে শুয়েছিল রিজবি। রেহানা বেগম ডেকে উঠালেন। নেশায় জড়গ্রস্ত হয়ে রিজবি ঠিকমতো তাকাতেও পারছে না। রেহানা বেগম কান্না আটকে রাখতে পারলেন না। রাতুলের খারাপ লাগছে রিজবির এই অবস্থা দেখে। শত হোক, ভাই তো। রিজবি আবছায়া দৃষ্টিতে মা ও ভাইকে দেখে বলল, তোমরা এসেছ? কেন এসেছ? রেহানা বেগম কাঁদতে কাঁদতে বললেন, তোর এ হাল কেন? রিজবি হেসে বলল, কর্মের ফল মা। মেঘাকে ঠকিয়েছি না আমি? যার জন্য ঠকিয়েছি, সেও আমাকে ঠকিয়েছে। একটু থেমে সে রেহানা বেগমের হাত ধরে বলল, মা, ও মা, মা গো, মেঘাকে এনে দেবে আমায়? মা, আমি মেঘার কাছে যাব। ওর পা ধরে মাফ চাইব আমি। রেহানা বেগম দীর্ঘশ্বাস নিয়ে বললেন, মেঘা তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। এজন্যই আজ এসেছিলাম আমি। রিজবি বিস্ময়াভিভূত হয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? আমি মানি না মা। চলো, আমরা মেঘার কাছে যাই। মা, চলো যাই। মা, চলো না। রিজবি বাচ্চাদের মতো বায়না করছে। রাতুল অসহায় চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব, কিন্তু তোমার এই অবস্থায় কিভাবে সম্ভব? আগে ফ্রেশ হও তুমি, গোসল করো। রিজবি খুশি হয়ে বলল, ঠিক বলেছিস। ওয়াশরুমে গিয়ে মুখে আঙুল দিয়ে আগে বমি করলো রিজবি। শেভ করলো। ভালো মতো গোসল করলো সাবান দিয়ে। কতদিন যে হয়েছে সে গোসলও করে না। রেডি হয়ে এসে বলল, এখন চলো। রাতুল প্রলম্বিত শ্বাস নিল। সে জানে খুব একটা লাভ হবে না, কিন্তু তবুও যাচ্ছে, শুধু রিজবিকে শান্ত করার জন্য। মানুষ ভুল করে, ভুল বোঝে, কিন্তু বড্ড দেরিতে। মা এবং রিজবিকে নিয়ে মেঘাদের বাড়িতে গেল রাতুল। মেঘাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই।
মেঘার বাবা মা শুরুতে রিজভিকে বাড়িতে ঢুকতে দিতে চায়নি। মেঘার জন্য দিতে হয়েছে, তবে মেঘা সামনে আসেনি। সে তার রুমে বসে আছে। রেহানা বেগম এবং রাতুল চুপ করে বসেছিল। রিজভির পক্ষ নিয়ে কথা বলার মতো মুখ তাদের নেই। রিজভি নিজে উতলা হয়ে জিজ্ঞেস করলো, মেঘা কোথায়? মেঘার বাবা দাঁতে দাঁত পিষে বললেন, মেঘাকে কি দরকার তোমার? ওকে ডাকুন, ওর সাথে আমার কথা আছে। মেঘা তোমার সাথে দেখা করবে না। কেন করবে না? ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে কেন? আমি ডিভোর্স পেপারে সাইন করব না। খবরদার বলতেছি, একদম নাটক করবে না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে একদম। তুমি যা করেছো, এরপরও এখানে এভাবে বসে থাকতে পারছো শুধুমাত্র আমার মেয়ের জন্যই। রিজভি এবার অনুনয় করে বলতে লাগলো, একটা বার শুধু মেঘাকে ডাকুন। আমি ওর সাথে কথা বলতে চাই, প্লিজ। আপনার পায়ে পড়ি আমি। রিজভি সত্যিই পায়ে ধরল। তিনি পা ছাড়িয়ে নিয়ে বললেন, পা ছাড়ো, দূরে থাকো। মেঘা আসবে ন। তিনি কথা সম্পূর্ণ করার আগেই মেঘা ওর রুম থেকে বেরিয়ে এলো। বাবা মায়ের পাশে বসে শান্ত কণ্ঠে বলল, বলুন। রিজভি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল চুপ করে। মেঘাকে ভীষণ অন্যরকম লাগছে দেখতে। কিরকম পার্থক্য তা ঠিক বুঝতে পারছে না। মেঘা ফের বলল, যা বলা দ্রুত বলুন। মেঘা, আমাকে ক্ষমা করে দাও। তারপর? আমি ভুল করেছি, জানি ক্ষমা করতে তোমার কষ্ট হবে, কিন্তু তবুও একটা শেষ সুযোগ চাচ্ছি আমি তোমার কাছে। আমার দ্বারা আর কখনো কোনো ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ। প্রীতির বিয়ে হয়ে গেছে বলে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, না হলে তো বুঝতেন না। আমি সব ভুল করেছি মেঘা, সব। অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। আমি ঠিক বেঠিক বুঝতে পারিনি। আমিও এতদিন অন্ধ ছিলাম, কিন্তু এখন ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। তাছাড়া সব ঠিক করব মানে কি? ডিভোর্স লেটার পাননি আপনি? বাচ্চাটার কথাও কি তুমি ভাবছো না মেঘা? যে বাচ্চাই নেই সে বাচ্চার কথা কিভাবে ভাববো? কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে মেঘার। চোখ টলমল করছে, কিন্তু সে কান্না করতে চাচ্ছে না। অন্তত রিজবির সামনে তো নয়ই। রেহানা বেগম, রাতুলা অবাক হয়ে তাকিয়ে আছে। রিজবি বিস্ময় নিয়ে বলল, বাচ্চা নেই মানে? এরপর থেমে বলল, তুমি বাচ্চা নষ্ট করে ফেলেছ? মেঘা চিৎকার করে বলল, আপনার মতো অমানুষ মনে করেন আমাকে? আপনি মানুষ ঠকাতে পারেন, মানুষ খুন করতে পারেন, কিন্তু আমি পারি না। আমার বাচ্চা আমি নষ্ট করব কিভাবে ভাবলেন আপনি এটা? তাহলে? এই পর্যায়ে মেঘার মা বললেন, তুমি তো আমার মেয়েটাকে একা মারোনি, বাচ্চাটা সহ মেরেছ। মানসিক রোগী হয়ে গেছিল আমার মেয়ে, সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল। বাচ্চার কি হয়েছে বেআইন? জানতে চাইল রেহানা বেগম। মিসক্যারেজ, বলল মেঘা। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে নিয়ে মেঘা বলল, আমার আর হারানোর কিছু নেই, ফিরে পাওয়ারও কিছু নেই। আপনি প্লিজ এখান থেকে চলে যান। পুরনো ক্ষত আমাকে আবারও পোড়াচ্ছে। আপনাকে দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে কত বাজেভাবে আমাকে ঠকিয়েছেন আপনি। আপনার জন্য আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসতে পারেনি। আপনি চলে যান আমার চোখের সামনে থেকে, চলে যান। সহ্য করতে পারছি না আর। মেঘা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। রিজভিও পিছু যেতে চাইলে মেঘার বাবা পথ আটকে দাঁড়ালেন। হুংকার দিয়ে বলেন, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার মেয়ের ত্রিসীমানায় তোমাকে আর দেখতে চাই না। রাতুল রিজভির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রিজভি বারবার বলছে, আমি আবারও আসবো মেঘা। তুমি যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আমি তোমার পিছু ছাড়ব না। মেঘা দরজার ওপাশ থেকে রিজভির কথাগুলো শুনতে পাচ্ছে। সে কাঁদছে অঝরে, কিন্তু রিজভির জন্য নয়, বাচ্চাটির জন্য, নিজের জন্য, ভুল মানুষকে ভালোবাসার জন্য। রিজভি তখনও বারবার বলছিল সে আবার আসবে। আসবে হয়তো ঠিকই, কিন্তু মেঘার সাথে ওর কখনোই দেখা হবে না। আজ রাতেই মেঘার ফ্লাইট। কানাডায় যাবে চাচ্চুর বাসায়। আপাতত সে ট্যুরিস্ট ভিসায় গেল। খুব দ্রুত সে দূর দেশেই পাড়ি জমাবে। এই দেশে সে মুক্তভাবে বাঁচতে পারবে না। দম আটকে আসে তার। ধোঁকা খুব ভয়ানক। কর্ম যেমন, ফলও তেমন। রিজভি যেমন নিজেও সুখে নেই, তেমনই সুখে নেই প্রীতিও। বিয়ের 1 মাস না যেতেই স্বামীর সকল কুকীর্তি সামনে চলে এসেছে। বিয়ের আগে অজস্র মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। বিয়ের পরও সেসব সম্পর্ক বহাল আছে। প্রীতি সব জেনেও কিছু করতে পারছে না।
নীরবে চোখের পানি ফেলতে ফেলতে অতীতের কর্মের কথা ভেবে রাত পার করে। পরিশিষ্ট। কানাডার এয়ারপোর্টে নেমে এদিক ওদিক তাকাচ্ছে মেঘা। কেউ নেই। মেজো চাচ্চুর ছেলে নাদিমের আসার কথা রিসিভ করতে। কোথায় আছে সে? মেঘবতী। মেঘা ভয় পেয়ে ভীত চোখে পেছনে তাকাতে হাসিখুশি নাদিমকে দেখতে পেল। সেই কত ছোটবেলায় দেখেছিল। কানাডায় শিফট হওয়ার পর নাদিম কখনই আর বাংলাদেশে যায়নি, এমনকি বেড়াতেও না। এত বছরও মানুষটা একটুও বদলায়নি, আগের মতোই আছে। না, একটু বদলেছে। আগের থেকে আরো বেশি সুন্দর এবং হ্যান্ডসাম হয়েছে। গালের টোল আরো বেশি ভিজিবল এখন। মেঘা মৃদু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? মেঘা মাথা নাড়িয়ে বলল, আছি আর কি। নাদিম ওর হাত থেকে লাগেজ নিয়ে বলল, আছি, আছি বললে হবে না, ভালো থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর রহমত নিয়ে সুখে থাকতে হবে। মেঘ বৃক্ষের মতো বাড়তে হবে। মেঘ বৃক্ষ? হুম, মেঘ বৃক্ষ। মেঘ দিয়ে বানানো গাছ। মেঘা ঢেপ ঢেপ করে তাকিয়ে আছে। নাদিম বলল, বুঝতে পারছিস না? না। মেঘ কোথায় থাকে? আকাশে। রাইট। মেঘ কি কেউ ছুঁতে পারে? না। একদম। তুই হবি সেই মেঘের বৃক্ষ, যাকে কোনো অসৎ খারাপ লোক ছুঁতে পারবে না। শুধু তুই যাকে ভালো মনে করবি তার ওপরে বৃষ্টি হয়ে বর্ষিত হবি। গাছে পানি দিলে যেমন গাছ বাড়ে, ভালো থাকে, তুইও যত্নে বাড়বি, জীবন্ত থাকবি। মেঘা না চাইতো হেসে ফেলল। গাড়িতে উঠে বসে বলল, কি যে উদ্ভট কথা বলে তুমি। নাদিম পাশের সিটে বসে বলল, উদ্ভট কথা বলছি নাকি? বললে বলেছি। তবে কথা কিন্তু ওইটাই। কোনটা? এখন থেকে তুই মেঘ বৃক্ষ। মেঘা হাসল। হেসে গাড়ি জানালা দিয়ে বাইরে তাকালো। নীলাকাশে সাদা মেঘের ভেলা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। টুকরো টুকরো মেঘগুলো একত্রিত হয়ে কি আস্ত একটা গাছের মতো হবে, যাকে নাদিম ভাইয়ের ভাষায় বলে মেঘ বৃক্ষ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।